সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ শরীরে প্রচন্ড অস্থির হয়ে উঠে বসলাম। কেমন গা গোলাতে লাগলো, তাই ধাক্কা দিয়ে শানের হাত সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। হঠাৎ ঘুমের মধ্যে এমন হয়, শান দ্রুত উঠে পড়ে আর দৌড়ে আমার পিছনে ওয়াশরুমে আসে। কল ছেড়ে কুলি করে মুখটা ধুয়ে নিলাম। আমি পাশ থেকে তাওয়ালাটা নিতে পা বাড়াতে যাব, তখনই মাথাটা আবার ঘুরে উঠতেই শান পিছন থেকে আমাকে ধরে ফেললো। আমি শানের বুকে মাথা রাখলাম। কিছুক্ষণ, কি হয়েছে তোমার? শানের এমন গম্ভীর কণ্ঠে শুনে আমি আস্তে আস্তে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করলাম আর নিচের দিকে তাকিয়ে বললাম, কই কিছু না। আমার দিকে তাকিয়ে কথা বলো। কালকে তুমি আমার সাথে মিথ্যা বলছো। তোমার শরীরটা ভালো নেই, তাই না? শান অস্থির হয়ে আমার কপালে গলায় হাত দিয়ে দেখলো, কই জ্বর তো নেই। তবে আমি কোনো কথা না বলে চুপ হয়ে আছি। কি যে আছে আমার কপালে, দেখে তো মনে হচ্ছে প্রচুর রেগে আছে। আমাকে এভাবে চুপ থাকতে দেখে শান প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে ধমক দিয়ে বলল, কি হলো, চুপ করে আছো কেন? আনসার মি। শানের ধমক শুনে একটু কেঁপে উঠলাম আমি। শান আমার ডান বাহু শক্ত করে ধরে বলল, এই ঠিক করে বলো তো, খাওয়া দাওয়া করছো তুমি এই কয়েকদিন যাবৎ ঠিক মতো? সর্বনাশ করেছো। এই কয়েকদিন ধরে তো সত্যি সত্যি আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিনি। আমারই বা কি দোষ? খেতে পারলে তো খাবো। শান আমাকে চুপ থাকতে দেখে নিজের কোমরে এক হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো বাচ্চাদের মতো সবসময় তোমার পিছনে যতক্ষণ খাবার নিয়ে দাঁড়ানো, ততক্ষণ ঠিকঠাক থাকো। এই কয়দিনে কাজে ব্যস্ত বলে তোমার খাওয়ার দিকে নজর দিতে পারিনি। এজন্য না খেয়ে শরীরে এই অবস্থা করেছো, তাই না? আমি আমতা আমতা করে বললাম, উফ, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছেন কেন আপনি? বাড়ি সহ মাথায় তুলে ফেলবেন নাকি? কিছু হয়নি আমার। শান অগ্নিদৃষ্টি তাকিয়ে বলল, গলা তুলে আর একটা বললে ঠাঁটিয়ে একটা চড় মারবো। আমি দেখতে পাচ্ছি ঠিক আছো কি নাই, তোমাকে বলার প্রয়োজন নেই। কালকে রাতেও মিথ্যা বলছো তুমি। শানকে এত রাগতে দেখে আমার কান্না পাচ্ছে। আমি গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। শান রেগে বলল, ছাড়ো আমাকে। আমি ঝাপটে ধরে বললাম, না। শান কিছু না বলে চুপ করে রইল, কিন্তু আমাকে ধরল না। আমি ওনার গালে আমার ঠোঁট ছোঁয়ালাম। মন খারাপ করে ধরা গলায় বললাম, সরি। তো আমি আপনাকে টেনশন দিতে চাইনি। এত কাজের প্রেসারে থাকেন এই কয়েক। এবার শানও আমাকে জড়িয়ে ধরল, জড়িয়ে রেখে বলল, তোমার থেকে বেশি আমার লাইফে আর কোনো কিছুই ইম্পর্টেন্ট না। তুমি দিতে না চাইলেও আমি সারাদিন তোমার টেনশনে থাকি, সেটা কি তুমি জানো? তুমি খাচ্ছ কিনা, নিজের খেয়াল রাখছো কিনা সেটা ভেবে অস্থির হয়ে থাকি, কারণ আমি জানি তুমি বেখেয়ালি। শুধু শুধু এই নামে ডাকি না আমি তোমায়। কিছুক্ষণ আমি শানের বুকে মাথা দিয়ে রইলাম। শান আমাকে কোলে তুলে নিল। এখন আর কিছু বললাম না, কারণ এখন কিছু বললে বকা খাবো। শান আমাকে কোলে তুলে ওয়াশরুম থেকে বেরিয়ে এসব আমাকে বেডে বসিয়ে দিল। এখন ঠিক লাগছে শরীর। আমি ডানে বামে মাথা নাড়িয়ে বললাম, হুম। ওকে, রেডি হয়ে নাও। আমি চমকে উঠে বললাম, রেডি হব কেন? ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে কেন? কার কি হয়েছে? এই, আপনি ঠিক আছেন তো? শান আমার দিকে রাগী দৃষ্টি তাকিয়ে ধমক দিয়ে বলল, জাস্ট শাট ইউ মাউথ সোয়া। আমার কি হবে? তোমাকে দেখাবো। আমি ইনোসেন্ট ভাবে তাকিয়ে রইলাম। দেখুন, আমার কিছু হয়নি, যাব না আমি। শান কাভার থেকে নিজের প্যান্ট শার্ট বের করতে করতে বলল, তোমাকে জিজ্ঞেস করিনি, যা বলার কারো করো, দ্রুত রেডি হও। কথাটা বলে উনি ওয়াশরুমে চলে গেলেন। ধ্যাত, যে জন্য বলতে চাইনি সেটাই হলো। এখন পুরোপুরি রোগী বানিয়ে ছাড়। সবাই ব্রেকফাস্ট টেবিলে বসেছিল, সাথে আমার এসে যোগ দিলাম। আমাকে সকাল সকাল এমন বাইরে যাওয়ার জন্য রেডি দেখে মা বলল, কিরে, কোথাও যাচ্ছিস নাকি সোহা? আমি কিছু বলার আগে শান বলল, হুম, ডাক্তারের কাছে। বাবা ব্যস্ত হয়ে বলল, কেন, কার কি হয়েছে? শান চেয়ার টেনে বসে বলল, সোহা অসুস্থ। স্মৃতি আপু অবাক হয়ে বলল, হঠাৎ অসুস্থ মানে? কালকে পর্যন্ত তো সুস্থই ছিল। আপু আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বাবু তোর? শান স্মৃতি আপুকে উদ্দেশ্য করে বলল, তোমার বোনকে তো তুমি চেনো। স্মৃতি মরে গেল, কাউকে মুখে ফুটে কিছু বলবে না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, কিছু না, উনি একটু বেশি বেশি করছে, শরীরটা একটু দুর্বল লাগছে কিছুদিন ধরে, এজন্য এখন ধরে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আমার কথাটা শুনে শান রক্ত চোখে আমার দিকে তাকালো। শানের তাকানো দেখে আমি
নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ হয়ে খাওয়া শুরু করলাম। কিছুটা খেতে আর খেতে ইচ্ছে করছিল না, তাই প্লেটটা ঠেলে উঠে দাঁড়ালাম। কি হলো, কই যাও? খাওয়ার ফেলে? খাবো না আর। শান চোখ দেখিয়ে বলল, একটু খাওয়ার প্লেট দেখতে চাই না, শেষ করো পুরোটা প্লিজ। না খেতে পারছি না। কোনো কথা শুনতে চাইনি না। আর কি করার, খেতে বসে গেলাম। আবারও শানকে মনে মনে বকা দিতে দিতে, কিন্তু দুই একবার মুখে নিতে ভেতর থেকে সব ঠেলে আসছে চাইছে এমন অবস্থা। শান গম্ভীর কণ্ঠে বলে, দেখছো না খেয়ে কি করছো? শরীরে ভূমিকা আপু আমার সামনাসামনি বসে গালে হাত দিয়ে গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে আছে। শানের উপর তো আর রাগ দেখাতে পারছি না, তাই ভূমিকা আপুর তাকানো দেখে আমি একটু তেতে বললাম, কি হয়েছে? ওভাবে কি তাকিয়ে আছো কেন? মজা নিচ্ছ আমার কথা শুনে? ভূমিকা আপু একটু হেসে বলল, না, ভাবছি হঠাৎ তোমার এমন কি হয়ে গেল যে খেতে পারছো না। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। শান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভাবাভাবি কাজ নেই। সোয়া ওঠো, লেট হচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে সবাইকে বলে শানের কিছু চললাম। কিছুটা গিয়ে শান আবার দাঁড়িয়ে পড়ল আর আরস ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, আমার অফিসে যেতে লেট হবে, সব সামলে নিস ভাইয়ার সাথে, ওকে টেনশন নিস না। তারপর আমি আর শান দুজনে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ডাক্তারের কাছে আসার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমার চেক আপ করলো। শান আমার সাথেই ছিল। যদিও আমাকে চেক করার সময় শানকে বলছি বাহিরে যেতে, কিন্তু সে তো নাছোড়বান্দা, যাবে না মানে যাবেই না। ওনার মুখটা কেমন কালো হয়ে আছে, হয়তো একটু বেশি চিন্তা করছে শান আমাকে নিয়ে। এখন আমার নিজেরও খারাপ লাগছে, এজন্য বলতে চাইনি। চেক আপ করার পর ডাক্তার বলল উঠে বসতে। আমি উঠে গেলাম। তারপর আমরা দুজনেই ডাক্তারের সামনে দুটো চেয়ার টেনে বসে গেলাম। ডাক্তার আমাদের দিকে তাকিয়ে বলল, বিয়ে হয়েছে কত বছর? শান বলল, 4 বছর 4 মাস। ডাক্তার একটু হেসে বলল, অনেক ভালোবাসেন নিজের ওয়াইফকে, তাই না? ডাক্তারের কথা শুনে আমি একটু লজ্জা পেয়ে গেলাম। শান কোনো দ্বিধা ছাড়াই বলল, নিজে থেকে বেশি। আমি শানের দিকে তাকালাম। ডাক্তার আবারও বলল, আপনাকে দেখে বোঝা যায়। তো বেবি আছে আপনাদের? না। কেন প্ল্যান করেননি? আসলে ওর এখন স্টাডি চলছে তাই। ডাক্তার এসব কথা আগামাথাও কিছুই মাথায় ঢুকছে না। এসব প্রশ্ন কেন করছে উনি? শুধু নীরব দর্শক হয়ে দেখে যাচ্ছি সব। ডাক্তার শানের কথা প্রতি উত্তরে বললেন, ও আচ্ছা, এখানে কিছু টেস্ট দিয়ে এগুলো করিয়ে কালকে দেখা করবেন। কি হয়েছে সোহার? ডাক্তার হেসে বলল, অনেক বড় অসুখ হয়েছে, তবে সেটা কালকে রিপোর্ট দেখে শিওর ভাবে বলতে পারবো। তবে আপাতত ওনার খাওয়া দাওয়ার দিকে একটু বিশেষ নজর দিবেন। দুর্বল ওনার শরীর, ব্যাস এটা বাকি ছিল বলার। শান আমার দিকে তাকাতেই আমি চোখ ফিরিয়ে নিলাম। তারপর ডাক্তার কেবিন থেকে এলাম। সেখান থেকে একবারে টেস্ট করে নিলাম। টেস্ট রেজাল্ট কালকে দেবে। আমরা দুজনে হাসপাতালের বাইরে এসে দাঁড়ালাম। শান বলল, তুমি একটু দাঁড়াও, আমি গাড়িটা পার্কিং থেকে নিয়ে আসছি। আচ্ছা। শান চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শানের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, সোহা। হাসপাতালের মধ্যে নিজের নাম কোনো পরিচিত মানুষের কণ্ঠ শুনতে পেয়ে অনেকটা অবাক হয়ে হলাম আমি। পিছন ঘুরতে যাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, সেটা দেখে মোটেও বিশ্বাস হচ্ছে না। আবার পুরনো ভয়টা জেগে উঠল। আমার অজান্তে মুখ থেকে বেরিয়ে গেল, রায়হান ভাইয়া। রায়হান একটু হেসে বলল, যাক তা ভালো, আমাকে এখনো মনে রাখছো। আমি তো ভেবেছি ওই দিন পর আর মনে রাখবে না। উনার কথা শুনে আমার একটু খটকা লাগে। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আপনাকে মনে না রাখার মতো কোনো ভুল তো আপনি করেননি, তাহলে কেন ভুলে যাব? রায়হান চোখে মুখে অপরাধের ছাপ একদম স্পষ্ট হয়ে আছে। রায়হান মাথা নিচু করে বলল, সত্যি সোয়া, তোমার মন অনেক বড় যে কত সহজে আমাকে ক্ষমা করে দিয়েছো। সত্যি বলো, ওই দিনের পর আমি নিজেও ভালো নেই। এই একটা অপরাধবোধ আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি তোমার ভালোবাসা না, ভালোবাসা ভালোবাসা হলে হয়তো তোমার ক্ষতি করার চিন্তাই করতাম না। আসলে আমি তোমার সৌন্দর্য এতটা অন্ধ হয়ে গিয়েছিলাম যে ঠিক ভুলের পার্থক্য করতে পারিনি। তোমাকে নিজের করার জন্য কতটা নিচে নেমে গিয়েছিলাম ভাবলে নিজের প্রতি নিজের ঘৃণা হয়। ভাগ্যিস ঠিক সময় মতো সেই দিন যদি শান না আসতো, তাহলে তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতি হওয়ার কারণটা আমি হতাম।
পরবর্তীতে আমি অনুভব করছি আমি কি পাপ করতে যাচ্ছিলাম। তোমার আর শানের সম্পর্কটা নষ্ট করতে চাইছিলাম। তোমার জীবন নষ্ট করতে চেয়েছিলাম। যাই হোক, শেষ মুহূর্তে আমি বেঁচে গেছি এই পাপের করার থেকে। তবে আমি সত্যি ক্ষমা প্রার্থী। তুমি ক্ষমা না করলে আমি কখনোই শান্তিতে থাকতে পারবো না। প্লিজ সোহা, ক্ষমা করে দাও আমাকে। আমি ওনার কথা অর্থ বুঝলাম না। উনি কিসের জন্য অনুতপ্ত আর কেনই বা এতটা দোষী মনে করছেন? উনি তো আমার সাথে তেমন কিছু করেনি, শুধু একটু বিরক্ত অনুভব করলাম ওনার এই গায়ে পড়া স্বভাবটা। বাট উনি যেভাবে বলছে তাতে তো মনে হচ্ছে উনি অনেক বড় কিছু করেছেন। আমি এতটা ইতস্তত করে বললাম, ভাইয়া আপনি কি বলছেন? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কাইন্ডলি বিষয়টা একটু খুলে বলবেন কি? সোহার কথা শুনে রায়হান বেশ অবাক হলো, নিজের বিস্ময় নিয়ে বলে উঠল, কেন তানিশার পার্টির কথা মনে নেই তোমার? তো কি হয়েছে তাতে? সোহা এমন পাল্টা উত্তর শুনে রায়হানের আর বুঝতে অসুবিধা হলো না যে সোহা সেই দিন ঘটা কোনো ঘটনা জানে না, হয়তো কে বলেনি। যার ভালোই হয়েছে। রায়হান ভাবল সে তাহলে সেই রাতের কথা না হয় সোহা না জানাই থাক। রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে কথা ঘুরিয়ে বলল, না তেমন কিছু না। আচ্ছা এসব কথা বাদ দাও, তোমার খবর কি? তুমি হাসপাতালে কেন? অসুস্থ না? আমি মাথা নাড়িয়ে বললাম, একটু অসুস্থ। কি বলো, কি হয়েছে? জানি না, কালকে রিপোর্ট দিলে বুঝতে পারবো। তা আপনি বাংলাদেশে কবে এলেন? আমি যতটা শুনেছিলাম আপনি তো চলে গিয়েছেন দেশ থেকে। রায়হান একটু হেসে বলল, চলে গিয়েছিলাম নিজের করা কিছু ভুলে প্রায়শ্চিত্ত করতে। তবে 1 বছর হলো দেশে ফিরেছি। চলো যাওয়ার কথা ছিল, কিন্তু কাল রাতে আমার ওয়াইফের লিভার পেন উঠে যার কারণে ওকে এখানে হাসপাতালে নিয়ে এসেছি। ও কি হয়েছে ওনার? প্রেগনেন্ট ছিল কিনা? হুম, ছেলে হয়েছে। রায়হান ভাইয়া, কথা শুনে আমি অনেক খুশি হলাম। যাক, অবশেষে উনি নিজের জীবনে ভালো আছে, খুশি আছে। আমি হেসে বললাম, কনগ্রাচুলেশন। ধন্যবাদ। এসো না, ভিতরে এসে আমার বেবি আর ওয়াইফকে দেখে যাও। আমার একটু মন খারাপ করে বললাম, আসলে ভাইয়া আমি শানের সাথে এসেছি, আর শান গাড়িটা আনতে গিয়েছে পার্কিং থেকে। এসে যদি আমাকে না দেখতে পায় অনেক রাগ করবে, বুঝতেই তো পারছেন। ও আচ্ছা, তাহলে কোনো এক সময় এসে দেখো যেও, আর আমার ছেলের জন্য দোয়া করো। অবশ্যই। রায়হান ভাই এমন কিছু টুকটাক কথা বলে চলে গেলেন। আমি ওনাকে হাসিমুখে বিদায় দিলাম। যাক, মানুষটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ওনার কিছুক্ষণ আগের কথা গুলো আমার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। কিছুতেই হিসাব মিলাতে পারছি না উনি কেন এমন ভাবে কথাগুলো বলল। আমি তানিশার পার্টির কথা বলেই যে রাতে কোনো কথা আমার মনে নেই। তাহলে কি ওই রাতে এমন কিছু হয়েছে যে কথা আমাকে শান বলেনি? শান তো কখনো আমার থেকে কিছু লুকায়নি। তাহলে ওই দিনের কথা লুকিয়েছে কেন? কেন বলেনি আমায়? উনি এটা মোটেও ঠিক করে। আমি কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে বারবার রায়হান ভাইয়ার বলা কথা ভাবছি আর শানের আসার জন্য অপেক্ষা করছি। গাড়ির ভিতরে একটা কথাও বলিনি ওনার সাথে, যদিও উনি আসতে আসতে অনেক কথা বলেছেন, কিন্তু আমি তেমন একটা কথা বলিনি। আমি চেষ্টা করেছিলাম বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলার, কিন্তু আমি বিফল হয়েছি। এখন যদি আমি এটা মনে চেপে রাখি তাহলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। তাই শানের সাথে কথা বলে পরিষ্কার হওয়াটাই ভালো। কিন্তু শান এখনো আসছে না। তখন দেখেছিলাম সাম্য আর আরুষ ভাইয়ের সাথে কথা বলতে, হয়তো ব্যবসা সংক্রান্ত কিছু। আমার শরীর অস্থির লাগছিল, কেমন ঘুম ঘুম ভাব। সেই শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেলাম বুঝতে পারলাম না। আমার ঘুম ভাঙলো কারো শীতল হাতের স্পর্শ পেয়ে। আমি আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। শান আমার পাশে বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শানকে দেখতে পেয়ে তখনকার কথাগুলো আমার মাথার চড়া দিয়ে উঠল। শানকে দেখতে পেয়ে আমি দ্রুত উঠে বসলাম সোয়া থেকে। আমাকে ধরফরিয়ে উঠতে দেখে শান ব্যস্ত কণ্ঠে বলল, শরীর খারাপ লাগছে? আমি শানের দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়ালাম। তাহলে উঠে গেলে যে? আমি উৎকণ্ঠিত হয়ে বললাম, আমার আপনার সাথে কিছু কথা আছে। শান কপালে কুঁচকে বলল, এমন কি কথা যে কথা তোমাকে ঘুমাতে দিচ্ছে না? শান একটু কাছে এসে আমার কানে কানে ফিসফিস করে বলল, কোনো স্পেশাল কথা বলতে চাও না কিছু করতে চাও? আমি ওনার থেকে একটু দূরে সরে বললাম, আমি
এখন মোটেও এসবের মুডে নেই। আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে চাই। শান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, সিরিয়াস কথা? কি কথা? আমি কিছুক্ষণ নিজের প্রশ্নগুলো একবার ভেবে নিয়ে জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, ওইদিন তানিশার পার্টিতে আমার সাথে কি হয়েছিল? কেন সেই দিন আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? আপনি তখন এসেছিলেন কেন? আমার কিছু মনে নেই। আবার এসব প্রশ্ন জানতে চাই আমি। শান চুপ করে রইল। আমি ওনাকে চুপ থাকতে দেখে বললাম, প্লিজ চুপ করে থাকবেন না, উত্তর দিন। আমাকে আগে বলা হয়েছে সবকিছু, তারপর কেন সেটা বিশ্বাস করছো না? বরাবর একই কথা বলো কেন? আমি কঠোর গলায় বললাম, কারণ সেটা কোনো সত্যি কথা ছিল না যে বিশ্বাস করব না, তাই সত্যি জানতে চাই আমি। তোমাকে সত্যি বলছি। আপনি মিথ্যেটাকে জোর করে সত্যি বলেন, সেটা তো আর সত্যি হয়ে যাবে না। শান রক্তলাল চোখে আমার দিকে তাকালো। আমি বেশ বুঝতে পারছি শানের রাগ হচ্ছে। শান কখনো এটা পছন্দ করে না যে ওনার দিকে কেউ আঙ্গুল উঠাক, কিন্তু এখন যদি আমি ভয় পেয়ে চুপ থাকি তাহলে আমি কখনোই সত্যি কথাগুলো জানতে পারবো না। শান চোখ বন্ধ করে লম্বা একটি নিঃশ্বাস নিয়ে আবার আমার দিকে তাকালো। চেষ্টা করছে নিজের রাগটা কন্ট্রোল করা। সুইটার, কি সব কথা নিয়ে পড়ে আছো? বলো তো, ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়েছে, এমনিতেই তুমি অসুস্থ। কথাটা বলেই উনি শুয়ে পড়ে। আপনি কথা ঘুরাচ্ছেন, কিন্তু শানের কোনো উত্তর পেলাম না। একটু বিরক্ত হলাম আমি। অদ্ভুত এভাবে চুপ করে থাকার মানে কি? আমি জিভ দিয়ে একটু নিজের ঠোঁট ভিজিয়ে বললাম, আজকে হাসপাতালে রায়হান ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমার কথা শুনে শান সোয়া থেকে ধড়ফড়িয়ে উঠে বসলো আর অবিশ্বাস্য চোখে তাকিয়ে ভীত কণ্ঠে বলল, রায়হান? ওর সাথে কি করে দেখা হলো? ও তো দেশে ছিল না। কি বলছে তোমার? আমি শানের কথা শুনে সরু চোখে শানের দিকে তাকলাম। শান, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারা কিছু তো লুকাচ্ছেন। আপনি রায়হানের সম্পর্কে এত জানেন কি করে? আমি যেটুকু জানি ওর সাথে আপনার একবারও দেখা হয়েছে, তাতে নিশ্চয় এত জানা পরিচিত থাকার কথা না যে কখনো কোথায় থাকে সেটা জানবেন। শান রাগান্বিত স্বরে বলে, তোমাকে কি বলেছে ও প্রথম সেটা বলো। শানকে এবার রাগতে দেখে আমি একটু দম নিয়ে বললাম, ও কিছুই বলেনি, তবে আপনার থেকে জানতে চাই। শানের একটা স্বস্তির শ্বাস ফেললো। আজকে রায়হান যদি সোয়াকে কিছু বলতো তাহলে হয়তো রায়হানকে আজকে পুঁতে ফেলতো শান। তাহলে তানিশা ঠিকই বলেছেন, রায়হান পরিবর্তন হয়ে গেছে। আশা করি ওর থেকে সোয়া আর কোনো বিপদ নেই। শানকে একদৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আকাশ কুসুম ভাবনা ভাবতে দেখে আমি বললাম, কথা বলছেন না কেন? আমার কথা শুনে শানের ঘোর কাটে। শান আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে আমাকে টেনে ওনার বুকের মাঝে নিয়ে আসলো, তারপর জড়িয়ে ধরে বলল, বেখেয়ালি কিছু কথা না যদি সারা জীবন অজানাই থাকে তাহলে ভালো। সব কথা জানতে হবে এমন তো কোনো কথা নেই। যদি কারো ভালোর জন্য কোনো কথা লুকানো হয় তাতে কোনো অপরাধ নেই। আমি চাই না তোমার মনে কোনো খারাপ প্রভাব পড়ুক যা তুমি মানসিকভাবে ভেঙে পড়ো। শুধু তুমি এতটাই জেনে রেখো, তুমি যখন সেই অবস্থায় থাকো না কেন, সব সময় সেফ থাকবে এখানে আমার বুকের মাঝে। কোনো বিপদ আসার আগে তাকে আমাকে পেরিয়ে যেতে হবে। সব সময় তোমাকে যত্ন করে আগলে রাখবো আমার বুকে। খুব ভালোবাসি তোমায়। শান আমার মাথায় ঠোঁট ছোঁয়ালো। শানের কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি জানি উনি যা করেন আমার ভালোর জন্য করেন। হয়তো এ কথা না বলার মাঝেও আমার কিছু ভালোই হবে। আমিও ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি আপনাকে খুব খুব বেশি ভালোবাসি। অপর দিন সকালবেলা আমরা দুজনই উঠে গেলাম। কারো একটু ব্যস্ত সকালের শুরু, তবে প্রতিদিনের মতো আজও মনে একরাশ মুগ্ধতা আর ভালোবাসা চেয়ে আছে। শানের সেই ভালোবাসা মুগ্ধতা থেকে আমি কখনোই বের হতে চাই না। প্রতিদিনের মতো আমি আমার নিজস্ব কাজগুলো সেরে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম, কারণ এখন আর বাড়ির কাজ খুব একটা আমাকে কেউ করতেই দেয় না। সব আমার দুই আপু সামলে নেয় আর আমি সারাদিন বাচ্চাদের সাথে কাটাই। ওড়নাটা গায়ে সেট করে নিয়ে টেবিলের কাছে বই গুছাতে জন্য যেতে শান প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ তুমি? ভার্সিটি। কোনো প্রয়োজন নেই। আমি গুছানো বন্ধ করে শানের দিকে তাকিয়ে বললাম, কেন? কেন কি তুমি অসুস্থ সেটা কি তুমি ভুলে গেছো? আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম, বললাম, আমাকে দেখে আপনার
কোন দিক থেকে অসুস্থ মনে হয়? কত সুন্দর চলে ফিরে বেড়াচ্ছি। অসুস্থ মানুষকে দেখে অসুস্থ মনে হতেই হবে এমন কোনো কথা আছে কি? সবসময় এমন উল্টো প্রশ্ন না করলেও হয়। তোমার এত বেশি কথা না বলে যেটা বললাম সেটা শুনতে ইচ্ছে করে না? আমি মুখ ফুলালাম। উনি হেসে দিল। আমার কোমরে হাত দিয়ে আমাকে ওনার কাছে টেনে নিলেন আর ঠোঁটে আলতো করে একটা ভালোবাসার স্পর্শ এঁকে বলল, বাসা থাকো আর রেস্ট নাও। রিপোর্ট কে আনবে? আমি ভেবেছিলাম আসার পথে নিয়ে আসবে। তোমাকে ভাবতে হবে না, আমি বুঝে নেব। তুমি শুধু আমার জানের দিকে খেয়াল রাখো। আমি একটু হাসলাম, তারপর ওনাকে বিদায় দিয়ে আবারও রুমে এসে একটা ঘুম দিলাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে আরিশের কাছে গেলাম আর সারাদিন ওর সাথে যেমন খেলাধুলা করে কাটে তেমন আজকের দিনটা পার করলাম। বিকেলবেলা ভূমিকা আর স্মৃতি আপু এসে আমার রুমে ঢুকলো। স্মৃতি আপু বলল, আচার খাবি? আচার নাম শুনে আমার মুখে পানি চলে আসলো। কিসের আচার? ভূমিকা আপু বলল, আমি আমি আজ আমি ছো মেরে নিয়ে নিলাম আর কাউকে কিছু না বলে খেয়ে আরম্ভ করলাম। আচার আনবে আর আমি খাবো না, সেটা কি হয় নাকি? আমি আজকাল তো একটু বেশি খেতে মন চায় আচার, শুধু শানকে বলতে পারিনি। উনি এসব খাওয়া পছন্দ করে না। স্মৃতি আপু আর ভূমিকা আপু আমার মুখপানে তাকিয়ে খানিকটা হাসলো। তখন রহিমা আন্টি হাতে করে খাবার নিয়ে ঢুকলো। স্মৃতি আপুকে বলল, খেয়ে নে। আমি আচার খেতে খেতে বললাম, না খাবো না। না খেলে আমি ভাইয়াকে বলবো তুই দুপুরে ঠিকঠাক খাসনি। তবে বুঝবি ভাইয়া কিন্তু আমাকে বলে গিয়েছে। আমি আচার খাওয়া বাদ দিয়ে বিরক্ত চোখে তাকিয়ে বললাম, উফ, সবসময় একজন না একজনকে আমার পিছনে লাগিয়ে রাখতে হয় ওনার। আমি হাতের খাবারের প্লেটটা তুলে খেতে আরম্ভ করলাম। ভূমিকা আপু বলল, তোমার শরীর কি ঠিক আছে এখন? হুম। রিপোর্ট কি আজকে দিবে? খেতে খেতে আমার হাত আটকে গেল। রিপোর্ট শিট, আমি তো ভুলেই গেছি প্রায় রিপোর্টের কথা। আমি মাথা নাড়িয়ে বললাম, হুম। এভাবে গল্প করতে করতে খাওয়া শেষ করলাম, কিন্তু খাবার পুরোটা শেষ করিনি। যেতটুকু পেরেছি খেয়েছি। যদি গল্পে মশগুল না থাকতাম তাহলে এতটুকু হয়তো পেটে যেত না। সন্ধ্যায় গিয়ে বাগানে ওই বেঞ্চটাতে বসলাম। ঘরের মধ্যে কেমন ভ্যাপসা গন্ধ এসে বারবার নাকে ছিল, তাই এখানে এসে বসলাম। এখন একটু ভালো লাগছে। চারদিকে লাইট জ্বলছে, তাই চারপাশটা খুব ভালো দেখা যাচ্ছে। ফোনের দিকে তাকিয়ে দেখলাম শান আসার টাইম হয়েছে, হয়তো আসতে আর একটু সময় লাগবে। ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল রিপোর্ট নিয়ে। রিপোর্টের কথা ভাবতে মনের মধ্যে সুপ্ত থাকা ভয়টা আবারও জেগে উঠল। আচ্ছা, রিপোর্ট ভালো আসবে তো? যদি ভুলভাল কিছু হয় তখন? বুকের মধ্যে ডিপ ডিপ করতে লাগলো। তারপর নিজে একটু শান্ত করে বেঞ্চে বসে রইলাম। কিছুটা সময় যাওয়ার পর একটু দূর থেকে দেখলাম শান আসছে। শানকে আসতে দেখে আমি উঠে দাঁড়ালাম। শানের এক পা দু পা ফেলে আমার সামনে এসে দাঁড়ালো। শানকে দেখে বুকের মধ্যে স্যাঁত করে উঠল। মুখটা কালো করে রেখেছে। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার মাথা খারাপ চিন্তাগুলো বাসা বাঁধতে লাগলো। আমি নিজেকে শান্ত করে শানের উদ্দেশ্যে বললাম, গেছিলেন ডাক্তারের কাছে? শান মুখে কিছু না বলে মাথাটা একবার ওপর নিচ করে নাড়ালো। আমি এবারও বললাম, রিপোর্ট কি হলো? শান কোনো কথা না বলে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ রিপোর্টটার কথা জানতে চাইলে শানের ব্যবহার একটু অবাক হলাম। শান চোখ বন্ধ করে শক্ত করে আমাকে জড়িয়ে আছে আর উনার নিঃশ্বাস খুব দ্রুত গতিতে বাড়ছে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ শব্দটা যেন আমি শুনতে পাচ্ছি। এতটা শক্ত করে জড়িয়ে রাখছে আমায়। আমি এক হাত শানের পিঠে রেখে বললাম। শান কোনো রেসপন্স করলো না। আমি আবারও বললাম, রিপোর্টে কি হলো বলবেন না কিন্তু? ডাক্তার কি কিছু? পুরো কথা বলার আগে শান আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে উঠল, আমাদের মাঝে একটা ছোট্ট প্রাণ আসতে চলছে সোহা। আমার অংশ ধীরে ধীরে তোমার মাঝে বেড়ে উঠেছে। ইউ আর প্রেগনেন্ট মাই লাভ। শানের কথাটা শুনে 1 মিনিটের জন্য হয়তো আমার হৃৎপিণ্ড চলাচল বন্ধ হয়ে গেছে। কানের মধ্যে শানের কথা শেষে কথাটা প্রতিধ্বনিত হতে থাকলো, ইউ আর প্রেগনেন্ট মাই লাভ। শান আমাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। আমি কাঁপা কাঁপা হাতে নিজের পেটে হাত রাখলাম। কেন জানি বিশ্বাস হচ্ছে না। আমি
কণ্ঠে বললাম, রিপোর্ট? শান রিপোর্টটা আমার হাতে তুলে দিল। আমার হাত কাঁপছিল। কাঁপা হাতে রিপোর্টটা আস্তে আস্তে খুললাম। পুরো রিপোর্টটা এত লেখার মধ্যে আমার চোখে যেন পজিটিভ লেখার মধ্যে আটকে রইল। আমি ধাপ করে বেঞ্চের উপর বসে পড়লাম। শান হেসে হাঁটু গেড়ে আমার সামনে বসলো। আমার হাত ধরে বলল, সুইটহার্ট শান, এটা কি সত্যি? আমাকে বিশ্বাস হচ্ছে না। শান হাসলো।